এই পরীক্ষাটা 10 বছর পর যদি বাতিল না হয় আমি খুশি হব। যারা টাকা দেবে তারা চাকরি পাবে, আর যারা টাকা দেবে না তারা চাকরি। এটা কি করে সম্ভব হয়? যত তৃণমূলের নেতা দেখছে নিচর ছাচর গুলো, এদের পরিবারের ছেলে মেয়েগুলো সব এই প্রাইভেট স্কুলগুলোতে পড়ে, কেউ গভর্নমেন্ট স্কুলে পড়ে না। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন তো আপনার ছেলে ব্রাত্য বসুকে যে আপনার পরিবারের লোক কোন স্কুলে পড়ে। 60-60, 70-70 পেয়ে ডাক পাইনি, এটাই তো পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। এইটার বিরুদ্ধেই তো আমরা লড়াইয়ে নাম। আদালতে যাবো এই এক্সাম্পল গুলো নিয়ে যাব, যে দেখো একটা লোককে 70-70 পেয়েছে, সে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না শুধুমাত্র এই আইনটা করে রাখার জন্য। এই আইনটার কারণটা কি? এই আইনটার কারণ হলো টেন্টেড ক্যান্ডিডেট গুলো যাতে চাকরি পায়, এই জন্যই আইনটা করে রাখা হয়েছে। সমাধান দেখুন, এক তো আইনি লড়াই চলবে, আইনি লড়াই যেরকম চলছে সেরকম চলবে, আরো দৃঢ়তার সাথে লড়াই করতে হবে। বেসিক সমাধান এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এরকম ধরনের মানুষের জীবন এবং ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সরকার আমি সারা ভারতবর্ষে কোনো সরকারকে পাই। এখানে অভিযোগ উঠছে এবারও ইন্টারভিউ যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে একাধিক দাগিদের নাম রয়েছে, কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন এসএসসির সঙ্গে কথা হয়েছে, কোনো দাগির নাম তালিকায় নেই। ব্রাত্য বসু এটাই বলবে তৃণমূল শিখিয়ে দিয়েছে তাই জন্য, তার আর কি বলবে? কোর্টের অর্ডারে বলবে যে ভুল হয়ে গেছিল, আগের বার যেমন বলতো ভুল হয়ে গেছিল, ভুল করেছি, এই কথাগুলো বলবে। সময় আসুন, আস্তে আস্তে বলার সময় আসবে। এই পরীক্ষাটা 10 বছর পর যদি বাতিল না হয় আমি খুশি হব। তিনি বারবারই একটা কথা বলছি। তাকে যখন বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলো যে বেনিয়ম কেন হয়েছে, তিনি বলছেন যে বেনিয়ম হয়েছে তাহলে পর্যবেক্ষণ করে সেগুলো বাদ দেওয়া হবে। এই বাদ দেওয়ার প্রক্রিয়া কি দীর্ঘকাল চলে যাবে? কিছুই বাদ হবে। ব্রাত্য বসু বলছে আর আপনারা বিশ্বাস করছেন? হয় কখনো? ওনাকে নবান্ন থেকে যা বলে দিয়েছে উনি তার বাইরে কথা বলতে। কর্মচারীদের কথা নিয়ে এত মাতামাতি হয় কেন পশ্চিমবাংলায়, আমি সেটাই বুঝতে পারছি। কোম্পানির মালিক কথা বলবে, তৃণমূল কোম্পানির মালিক কথা বলবে, তৃণমূল কোম্পানির কর্মচারীরাও এখন এইসব কথা বলছে। হয়নি, তাদের সাথে কথা বলেই বা লাভ কি? তাদের সাথে সাংবাদিক জিজ্ঞেস করেই বা লাভ? কথা বলতে যেতে হবে নবান্নে। এই যে আজকে শুনলাম অনেক ফ্রেশার ক্যান্ডিডেটরা বিকাশ ভবন গেছেন, অবশ্যই তাদের মানে ফ্রেশার ক্যান্ডিডেটদের মধ্যে আমি তো শুনছি 40-50, কেউ 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পায়নি। সহানুভূতিশীল, তাদের হয়ে লড়াই, তাদের অনেকের হয়ে আমি লড়াই করছি। ফ্রেশার ক্যান্ডিডেট, কিন্তু সমস্যা যেটা সেটা এই বিকাশ ভবনে কি হবে? করছে তো নবান্ন, করছে তো কালীঘাট। এই 2025-এর যে রুলটা, আমি বারবারই বলছি, এই রুলটাকে সুকৌশলে ইন্টেনশন, একটা লেজিসলেশনের তো একটা ইন্টেনশন থাকে, বেসিক ইন্টেনশন অফ দিস লেজিসলেশন। ভবিষ্যতে আমি কোর্টে এটা প্রমাণ করে দেবো। টেন্টেডদের কিভাবে চাকরিতে বহাল রাখা যায়, সেই জন্য এই রুলটাকে তৈরি করা হয়েছে। কেন 2016 আর 2025-এর পরীক্ষা দুটো আলাদা হবে না কেন? এই নিয়ে আদালতের দ্বারস্থ হব না কেন আমরা? দুটো 2016 এবং 2025 দুটো সেপারেট পরীক্ষা হবে না কেন? প্রচুর জেনুইন ক্যান্ডিডেট, মানে আমি যা শুনছি ফ্রেশার ক্যান্ডিডেট 40-50-60 পেয়েও এই এক্সপিরিয়েন্সের জন্য তারা পায়নি। কিরকম বলুন তো? এইটা একটা কায়দা। এবারে আছে প্রশ্ন ভুল, এটা আর একটা কায়দা। এই কায়দা 2011 সালের পর থেকে স্কুল সার্ভিস কমিশন বলুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যত রিক্রুটিং এজেন্সি পশ্চিমবাংলায় আছে, প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি এইটাকে অ্যাডপ্ট করে, এই প্রসেসটাকে অ্যাডপ্ট করে বেআইনিভাবে টাকা তুলে চাকরি দেয়। স্যার, ব্রাত্য বসু আরেকটি কথা বলছেন যে এই যে সমস্ত টেন্টেড যারা এই পরীক্ষায় বসেছেন তাদের চিহ্নিত করা হবে, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, তিনি বলছেন সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ছিল যেখানে বিকলাঙ্গ যারা আছেন তারা বসতে পারেন। আমি বিশ্বাস করি না এই বর্তমান সরকার কোনো টেন্টেডদের চিহ্নিতকরণ করবে। সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরে করেননি। সুপ্রিম কোর্ট রায় দিয়ে ঘাত ধরে যখন করিয়েছে কিছু নাম দেখিয়েছে, করবে কি করে? টেন্টেডদের পয়সায় তো সরকার চলছে, টেন্টেডদের পয়সায় সরকার চলছে, ক্রিমিনালদের পয়সায় সরকার চলছে,
সরকারে যারা বসে আছে তারাও তো ক্রিমিনাল, যারা মাথাগুলো, যেগুলো তৃণমূলের মাথাগুলো, তৃণমূল ছাড়া যারা সরকারে আছে, অনেক সরকারি কর্মচারী আছে, আইএএস আইপিএস, তাদের কথা আমি বলছি না। আমি বলছি যে তৃণমূল পরিচালিত তৃণমূলের মাথাগুলোই তো ক্রিমিনাল, আইদার মার্ডার কেসে জড়িত, অথবা ধর্ষণের সাথে জড়িত, অথবা টাকা তোলা বাজার থেকে, এদের কায়দাই হচ্ছিল বাজার থেকে টাকা তোলা। সেটা হবে কি করে? এই বঞ্চিত শিক্ষা যারা বঞ্চিত হয়ে আছেন তারা প্রশ্ন তুলছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে 70 পেয়ে 60 পেয়ে যদি ডাক না পাই তো ডাক কবে পাবো? উত্তর কি স্যার? 60 পেয়ে ডাক পাইনি, এটাই তো পশ্চিমবাংলার কালচার হয়ে গেছে। এইটার বিরুদ্ধেই তো আমরা লড়াইয়ে নামবো, আদালতে যাবো, এই এক্সাম্পল গুলো নিয়ে যাব যে দেখো একটা লোককে 70 পেয়েছে, সে ইন্টারভিউতে ডাক পাচ্ছে না শুধুমাত্র এই আইনটা করে রাখার জন্য। এই আইনটার কারণটা কি? এই আইনটার কারণ হলো টেন্টেড ক্যান্ডিডেট গুলো যাতে চাকরি পায়, এই জন্যই আইনটা করে রাখা হয়েছে। একটা লোক, একটা ক্যান্ডিডেট 60 একাডেমিকেও ব্রিলিয়েন্ট, রিটিনেও ব্রিলিয়েন্ট, সে শুধু 2016 পরীক্ষাটা দেয়নি বলে তারা 10 নম্বরটা পাবে না। মানে চিন্তা করতে পারছেন একটা সরকারের লেভেল অফ ফ্রড। আইনটা তৈরি করেছে কত চিন্তা করে, ফ্রডের কত বড় একটা দিক এটা। এইটা তো বিচার্য বিষয় আমরা আনার চেষ্টা করব, তারপরে আদালত যা বলবে সেটা মানবো। দিন দিন তো এই ফ্রেশার ক্যান্ডিডেটের সংখ্যা আরো বাড়বে স্যার, তখন তো সমস্যাটা আরো বেশি ঘনীভূত হবে। আরো প্রেশার আছে। আচ্ছা, টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলছেন, যখন একটা কথা বলি, প্রাইভেট স্কুলের টিচাররা কেন পাবে না? পশ্চিমবঙ্গ সরকার প্রাইভেট স্কুলগুলোকে নো অবজেকশন দিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তাই জন্য প্রাইভেট স্কুলগুলো চলছে, সিবিএসসি, আইসিএসসি, তাদের টিচারের এক্সপিরিয়েন্সের কোনো মূল্য নেই। যারা টাকা দেবে তারা চাকরি পাবে, আর যারা টাকা দেবে না তারা চাকরি। এটা কি করে সম্ভব হয়? যত তৃণমূলের নেতা দেখছেন, এই চোচ্ছাচোরগুলো, এদের পরিবারের ছেলে মেয়েগুলো সব এই প্রাইভেট স্কুলগুলোতে পড়ে, কেউ গভর্নমেন্ট স্কুলে পড়ে না। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন তো আপনার ছেলে ব্রাত্য বসুকে, যে আপনার পরিবারের লোক কোন স্কুলে পড়ে? সরকারি স্কুলে পড়ে না। তা প্রাইভেট স্কুলে যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই। তারা 10 বছর, 15 বছর, 20 বছর ভালো ভালো র্যাঙ্ক তো করে প্রাইভেট স্কুল থেকে। এখন বর্তমানে সরকারি স্কুল শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলায় নেই। লুটপাট করার জন্য আর বেআইনি চাকরি দেওয়ার জন্য সরকারি স্কুল, বাজার থেকে টাকা তোলার জন্য, তৃণমূলের পার্টি অফিস করার জন্য, এই হলো সরকারি স্কুল। তারা কি দোষ করলো? কন্ট্রাকচুয়াল টিচাররা কি দোষ করলো? তারা কেন পাবে না? স্যার, যেখানে আপনারা বারবার বলেছেন যে এই দাগিদের তালিকা অসম্পূর্ণ আছে, সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে দাগিদের কোনো দাগি এই পরীক্ষায় বসেনি। এই পরীক্ষা কন্ডাক্ট করে তিনি নিজেই দাগি হয়ে গেছেন, তিনি আবার বলবেন যে দাগিরা বসেছে? এই আইন তো তৈরি করেছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছিল ব্রাত্য বসু। তিনি বলবেনটা কি করে? তিনি নিজেই তো দাগি হয়ে বসে আছে, দাগ তো তার গায়েও লেগে গেছে, আর তিনি তো কিছু করতে পারছেন না। করছে তো যা কিছু নবান্ন আর কালীঘাট। এই যারা যারা আজকে বিকাশ ভবন গেছে, সত্যি খারাপ লাগে। 60 70 সে ইন্টারভিউতে বসতে পারবে না। সে তো অন্য পরে, ইন্টারভিউ পরে পাবে কি পাবে না, ইন্টারভিউতে কত নম্বর পাবে সে পরের প্রশ্ন। ইন্টারভিউতেই এত বড় একটা জালিয়াতি ভাবা যায়? একমাত্র তৃণমূল রাজেই এটা সম্ভব, আর কোন রাজে এটা সম্ভব না। এর সমাধান কি দেখছেন আপনি? সমাধান দেখুন, এক তো আইনি লড়াই চলবে, আইনি লড়াই যেরকম চলছে সেরকম চলবে, আরো দৃঢ়তার সাথে লড়াই করতে হবে। বেসিক সমাধান এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে, বেসিক সমাধান। সেটি গণতান্ত্রিক উপায়। ভারতবর্ষের কাঠামোতে তো গণতান্ত্রিক উপায়তেই সরকার সরানোর প্রক্রিয়া বলা আছে। ভারতবর্ষের সরকারের পরিবর্তনের তো গণতান্ত্রিক উপায় বলা আছে, ছাড়া তো আর কোনো উপায় ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে নেই। তাই এই উপায়তেই মানুষকে চেষ্টা করতে হবে। আর আইনি যারা যারা বঞ্চিত হচ্ছেন তাদের তো আইনি লড়াই যেরকম করছেন আরো তীব্রতার সাথে আইনি লড়াই করতে হবে। কারণ এই সরকারের কাছে এরা যারা বিকাশ ভবন গিয়েছেন, আমি মনে করি না যে সরকার কেন কিছু করবে। বেশ কিছু গণমাধ্যমে জেনজি আন্দোলনের কথা উঠে আসছে বারবার। দেখুন, আন্দোলনে কথা উঠে আসছে, মানুষ যদি আজকে তাদের দেওয়ালে পিঠ থেকে যায়, আপনি চিন্তা করুন না।
একজন মানুষের ধরুন 35 বছর বয়স, যিনি ধরুন একজন ভালো ক্যান্ডিডেট, যিনি 60 বা 70 পেয়েছেন, বা 50 পেয়েছেন, বা 40 যারা পেয়েছে তারা তো ভালো স্টুডেন্ট আমায় ধরতে হবে। সেই এই রকম টাফ কম্পিটিটিভ এক্সামে তারা অন্তত ইন্টারভিউতে যাওয়ার তাদের কথা ছিল, চাকরি পাবে কি পাবে না সেটা পরের প্রশ্ন। কিন্তু 40 যারা পেয়েছে তারা যখন ইন্টারভিউতে যেতে পারলো না, তার বয়স দেখুন 30, কারোর 32, কারোর 33, কারোর 35। যিনি ক্যান্ডিডেট তিনি নিজে খুব ভালো করে জানেন যে আর তিনি এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না, কারণ আরো 5 বছরে তো পরীক্ষাই হবে না এই সরকার থাকে। প্রত্যেক বছর যদি পরীক্ষা হতো, এবার পেলাম না তো পরের বার চেষ্টা করবো, পরের বার পেলাম না তো তারপরের বছর, এবার পরীক্ষাই হবে না। যে জায়গাটা দাঁড়িয়ে গেছে পশ্চিমবাংলাতে, যে এত পরীক্ষাই হবে না। তা একটা লোক চিন্তা করে দেখুন, 60, 70, 70 পেয়েও ইন্টারভিউতেই যেতে পারছে। এই ভারতবর্ষে, আমি তো ছেড়ে দিন পশ্চিমবাংলার কথা, ভারতবর্ষে কোন রাজ্যে এই জিনিস হয়? স্যার এরপর রিটিন পরীক্ষাতে সবসময় সুপ্রিম কোর্ট বলছে যে রিটিন পরীক্ষাতে বেশি নম্বর দিতে হবে। রিটিন পরীক্ষায় সেই যাবে এই সব ভুলভাল জিনিসের ওপরে নম্বর। আরো একটা বড় ফ্রড আছে, ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশন। সুপ্রিম কোর্টের রায় আছে 15 নম্বর ইন্টারভিউ, লেকচার ডেমনস্ট্রেশনটা করে রেখেছে কারণ নিজেদের হাতে নিজেরা যেরকম পারবো নম্বর দেবো। ঠিকই আমরা ছেড়ে দেবো ভেবেছেন, আমরাও লড়াই করবো, তারপর যা হয় হবে, আদালত যা বলবে সেটা মানবো। দুর্নীতি করার আরেকটা সুযোগ, বড় সুযোগ দুর্নীতি করার। এটা পশ্চিমবাংলাতে দেখুন কোনো কিছুই সঠিকভাবে, রিটিন পরীক্ষায় সাদা খাতাতে চাকরি হয়ে গেছিল। আমি শুধু চিন্তা করলাম আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গাতে যাচ্ছে, যে একটা লোক 60 পেয়েও 70 পেয়েও একাডেমিক রিটিনে ব্রিলিয়েন্ট হয়েও তাকে চাকরি পাবে না। এত কিছুর পরেও স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট আসলো না এখনো? কখনো আসেনি। চুরি করলে চোরের স্টেটমেন্ট আসে? পৃথিবীতে যত চোর আছে তারা চুরি করে স্টেটমেন্ট দেয়? তারা শুধু ডিফেন্ড করতে নামবে, বড় কিছু হলে 2-4টে কথা, ভালো ভালো কথা বলবে। তিনি তো বিভিন্ন মঞ্চে উঠে দাবি করবেন যে তার আমলে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হয়েছে। এই যে সাদা খাতায় চাকরি হয়েছে, এটা তো প্রশ্ন করা উচিত তো আপনাদের। আপনারা কেনই এই প্রশ্নটা ওনাকে করেন? এটাই উন্নতি হয়েছে তার আমলে, এটাই উন্নতি হয়েছে তার আমলে, যেটা পশ্চিমবাংলায় ছিল না। 26,000 গেছে, যেটা পশ্চিমবাংলায় ছিল না। এই দাগ তো ওনার মুখ্যমন্ত্রিত্ব কালে তো সারা জীবনের জন্য লেগে গেলে, তো পরিবর্তন করতে পারবে। ঐতিহাসিক ঘটনা বলতে গেলে প্ল্যান সি এর মধ্যে তো সবটাই প্রায় ফেলিওর হয়ে গেল। সব যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের তো আপনি চাকরি দিতে প্রচুর জেনুইন ক্যান্ডিডেট পাস করতে পারেন। আমার তো জেনুইন ক্যান্ডিডেটদের প্রতি আমার একটা কথা আমি বলবো, আপনারা কেন 2016 এবং 2025-এর পরীক্ষা আলাদাভাবে দাবি করেন? আজকে যেসব জেনুইন ক্যান্ডিডেটরা যারা চাকরি পেলেন না 2016 সালে, জেনুইন আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি তো বললে মিথ্যা কথা বলা হবে। 15,000 জেনুইন ক্যান্ডিডেট, প্রচুর। এই 15,000-এর মধ্যে আমি বিশ্বাস করি না 5,000 পেয়েছি, 6,000 পেয়েছি, জানি না। আমি লিস্টটা এখনো পুরোপুরি স্ক্যান করে দেখি। এই সংখ্যক যারা আছে বা যারা আগামী দিনে তারাও তো এখনো কনফার্ম না যে ইন্টারভিউ দিয়ে বেরোতে পারবেন। তা এই সেক্টরটা তো এই 2016-র ব্যাচ আলাদা, 2020-র ব্যাচ আলাদা, কেন আলাদা হলো না? পরীক্ষা হওয়া উচিত ছিল। এটাও কিন্তু একটা ক্লাসিক এক্সাম্পল অফ ফ্রড। এই আইন চ্যালেঞ্জ হবে এবং এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করব। এক কথা যে যত সমস্ত দিক দিয়ে দুর্নীতি করা সম্ভব সেটা এই আমলে হচ্ছে। এটা তো ঘটনা তো হচ্ছে, এটা মিথ্যে কথা না। এরকম ধরনের মানুষের জীবন এবং ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সরকার আমি সারা ভারতবর্ষে কোনো সরকারকে পাই। আপনি কেরলে যান, এরকম ধরনের জিনিস পাবেন। আপনি উড়িষ্যায় যান, আপনি একটা রাজ্যের এক্সাম্পল দেখাতে হবে। তার আমলে তো তিনি খবর কাগজে অ্যাড দিয়েছেন বিভিন্নবার যে তার আমলে বাংলা সর্বসেরা হয়েছে। ওনার হিসাবে হয়েছে, আমার হিসাবে আমি সবসময় সেরা থাকবো, ওনার হিসাবে উনি সবসময় সেরা থাকবে। বলার যখন সুযোগ আছে তখন তো একেবারে পুরো জিনিসটা তো আর একেবারে ফেলে দেওয়ার মতো জিনিস না, যখন কেউ বলার সুযোগ পাচ্ছে, তাই না? এবং তথ্য দিয়ে বলা, যেটা ঘটনাটা ঘটেছে। আমি ধরুন বিরোধিতা করছি বর্তমান সরকার, অন্য কারোর বিরোধিতা করছি, কিন্তু যারা তথ্য নিয়ে আসছেন তাদেরগুলো কি বলবে?